নমস্কার, গুড মর্নিং, অ্যাকচুয়ালি গুড আফটারনুন, কারণ ভিডিওটা একটুখানি লেটেই আসছে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা ম্যাচের দুদিন পর বানানোর রিজনটা হচ্ছে যে আমরা সবাই একটুখানি শোকাহতই ছিলাম, শকড, মানে অবাক করার মতন বিষয় যে টিম ডার্বিতে একটা শিল্ড উইনিং টিমকে এত সহজে হারিয়ে দিচ্ছে, তারা এইভাবে একটা আই লিগে আসা টিমের কাছে কী করে হারতে পারে। আমরা সবাই শখে আছি এবং আশা করি অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আপনাদের কারোরই মন মেজাজ কোনোটাই ভালো না। স্টিল এই ভিডিওটা বানানো আমাদের চ্যানেল তরফ থেকে বা আমার তরফ থেকে তার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে ইস্ট বেঙ্গলকে ভালোবাসি এবং যাকে আমরা ভালোবাসি তার ভালো খারাপ দুটো নিয়েই ভালোবাসি। ভালোটাকেও যেরকম ভালোবাসি, খারাপটাকেও ভালোবাসি, বাট খারাপটাকে ভালো করে তারপর আমরা সেটাকে ভালোবাসলে আমি মনে করি যে সেই জিনিসটার প্রতি আকর্ষণটা আরও ভালো হয়। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে শেখাটা এই সমাজের মনুষ্যত্বের সবথেকে বড় দিক। তার জন্যই আমরা মানুষ, কারণ আমরা ভুল এবং খারাপ দুটো বিবেচনা করতে পারি। তার জন্যই ভিডিওটা বানানো একটু একটু বড় হবে, বাট আমি এক্সপেক্ট করব যে আপনারা একটুখানি শেষ অবধি ভিডিওটা দেখবেন, প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। তার কারণ হচ্ছে যে দেখুন, সহজ জিনিসপত্র, সহজ পাথ নিয়ে খুব সহজে কোচকে গালাগালি দিয়ে, এই প্লেয়ারকে গালাগালি দিয়ে বা অন্য প্লেয়ারকে গালাগালি দিয়ে খুব সহজে বেরিয়ে আসা যায়, বিশ্বাস করুন। এবং বছরের পর বছর ইস্টবেঙ্গল জনতা এটাই করে এসেছে, আমি, আপনি, প্রত্যেকে। ম্যাচ হারলেই কোচকে দোষ, এই প্লেয়ারের ভুল, অমুক প্লেয়ারের ভুল, তমুক প্লেয়ারের ভুল আমরা বলে দিই। কিন্তু আমরা কোনোদিন বড় পিকচারটা দেখি না, আমরা কোনোদিনও পরবর্তীকালে কী হবে সেটা নিয়ে ভাবি না। তো আজকে সেইটা নিয়ে একটু খুবই অল্প আলোচনা করব, আশা করব যে আপনারা শেষ অবধি প্লিজ ভিডিওটা দেখবেন। যাই হোক, এবার যদি মূল বিষয়ে আসা যাক, আমরা ম্যাচ হেরেছি এবং প্রথমত আমি বলতে চাই পুরো দোষটা আমাদের। এত সহজ সহজ সুযোগ আমরা নষ্ট করেছি, সেটা রাশিদ বলি, ডিমি বলি বা গিল যে হাওলারগুলো করেছে গোলকিপার হিসাবে, লাইন ছেড়ে বেরিয়ে আসা প্লেয়ার শট নিচ্ছে চুপচাপ দাঁড়িয়ে সামনে দেখা হা করে, এগুলো আমাদের দোষ রয়েছে, অবশ্যই দোষ রয়েছে। এবং সেখানে আমি প্লেয়ারদের থেকে কোনোদিন কোনো সিম্প্যাথি এক্সপেক্ট করি না, বা আমি বলবোই যে হ্যাঁ প্লেয়াররা খারাপ খেলেছে। কিন্তু এই যে আমরা কোচকে দোষটা দিচ্ছি যে অস্কারের নাকি কোনো প্ল্যান বি ছিল না, অস্কারের নাকি কোনো স্ট্র্যাটেজি ছিল না, আপনারা আমার একটা কথা বলুন, এই যে প্ল্যান বি শব্দটা, প্ল্যান বি, এটা হওয়ার জন্য আগে তো প্ল্যান এটাকে সাকসেসফুল হতে হয়। অস্কারের কাছে কি আগে প্ল্যান এটা কমপ্লিটলি এসেছে? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্ল্যান এতে কী থাকে? একটা প্ল্যান, যে প্ল্যানটা নিয়ে আমি ম্যাচ খেলতে নামছি, বা আমাদের জীবনেও আমরা একটা প্ল্যান বানাই, সেই প্ল্যান অনুযায়ী চলি। এবার সেই প্ল্যানটা যদি কাজ না করে তখন আমরা প্ল্যান বিতে যাই। অস্কার এই সিজনের শুরুর থেকে বলে গেছে ম্যানেজমেন্টকে যে আমার একটা সাইড ব্যাক চাই, সাইড ব্যাক চাই, সাইড ব্যাক চাই। রাকিব আর লাল দিয়ে আমার হবে না, কারণ এরা দুজনেই অ্যাটাকে কন্ট্রিবিউট করতে পারে না। একজন উঠে গেলে সে জানে না তাকে কী করতে হয়, সে বল লুজ করে ফেলে, বাট সে 1v1-এ ডেফিনেটলি খুব ভালো। এবং আরেকজন হচ্ছে যে উঠে গিয়ে যখন সে নামতে যায় তখন সে বাজে বাজে কার্ড খেয়ে, লাল কার্ড খেয়ে ম্যাচে 10 জন করে দেয় আমার টিমটাকে। আলটিমেটলি সেলফ সাপোর্টাজের মতন আমার একটা সিচুয়েশন, এদের দুজনকে সাইড ব্যাক খেলানো। তো আমায় ভালো সাইড ব্যাক এনে দাও, এটা ট্রান্সফার উইন্ডো শুরুর থেকে ম্যানেজমেন্টকে বলেছে। ম্যানেজমেন্ট কী করতে পেরেছে? প্রথমে অভিষেকের সঙ্গে 1.5 মাস 2 মাস কথাবার্তা চললো, সব কিছু হয়ে গেল। অ্যাট দি এন্ড মোমেন্ট টাকার জন্য আমরা অভিষেককে আনতে পারলাম না। তারপর আমরা গেলাম জয়গুপ্তার কাছে, জয়গুপ্তাকে আমরা সাইন করালাম। সেই জয়গুপ্তাকেও যখন আমরা সাইন করালাম, সেই জয়গুপ্তাকেও আমরা ডুরান্ডে আনতে পারলাম না। রিজন কি? কেউ কেউ বলছে ওর ইঞ্জুরি রয়েছে, কেউ কেউ বলছে ওর কন্ট্রাক্ট নিয়ে একটা সমস্যা রয়েছে। অন্যদিকে মোহনবাগান, যারা অভিষেককে আমাদের থেকে বেশি টাকা দিয়ে সাইন করালো, তারা কিন্তু অভিষেককে ডুরান্ডের 2-3 দিন আগে এনে নিল। সে ফার্স্ট ম্যাচটাও খেলে ফেললো মোহনবাগানের সাথে। এদিকে আমরা নাকি জয়গুপ্তাকে আনতে পারলাম না। অস্কারকে সাধারণত লালকেই লেফট ব্যাক খেলাতে হলো। রাইট ব্যাকে যদি আমি আসি, এখন অবধি লেফট ব্যাকটা তো তাও আমরা জয়গুপ্তাকে এনেছি, এখন জয়গুপ্তা ট্রেনিংয়ে নেমেছে। মানে জোর করে কোনোভাবে জয়গুপ্তাকে কোয়ার্টার ফাইনালে এনে তাকে কোনোভাবে আর কি ডুরান্ড খেলানোর একটা চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। রাইট ব্যাকটা তো আমরা জানি না রাইট ব্যাক কে আসবে। কখনো রাহুল ভেকে, কদিন আগে ভালপুইয়া, এখন নিখিল পূজারি। আলটিমেটলি কোন ডিল কোথায় আমরা কেউ জানি না। আদেও একটা ভালো রাইট ব্যাক আসবে তো?
আর যদি নিখিল পূজারিকে নিয়ে কথা বলি, আপনারাও জানেন এবং আমিও জানি হায়দ্রাবাদ ছাড়ার পর থেকে ব্যাঙ্গালোরে লাস্ট 1-1.5 সিজন নিজের প্রাইম ফর্মের ধারে কাছেও নেই। তাকে অথচ মাল্টি ইয়ার ডিল অফার করা হয়েছে। তাহলে কোন দিক দিয়ে আমরা বলতে পারি যে অস্কার নিজের প্রপার প্ল্যানটা পেয়েছে? ইন্ডিয়ান প্লেয়ার এবার বাদ দিলাম, এবার চলুন বিদেশিতে আসা যাক। সাইড ব্যাকের এটা একটা জিনিস তো ইস্যু রয়েছে। বিদেশিতে যদি আমি যাই, রাশিদ এবং কেভিন দুটো খুবই ভালো বিদেশি এবং আমাদের টিমের ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার এদের দুজনের মধ্যে কেউ যদি কার্ড খায়, এদের পরিবর্তে কে খেলবে ভেবেছে ম্যানেজমেন্ট? একটা CBCDM 6 ফরেনারের কথা ভেবেছে? সল ক্রেসপোকে রেখে দিয়েছে, যে সল ক্রেসপো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অস্কার তাকে পছন্দ করে না। অস্কার ভালো করে জানে যে সল তার প্ল্যান অফ অ্যাকশনে ফিট করছে না, স্টিল সলকে খেলিয়ে যাচ্ছে। সলের আগের দিন পারফরমেন্স আপনারা সবাই দেখতে পেয়েছেন। আপনারা সত্যি কথা বলুন তো, ডার্বিতে গোটা ম্যাচে সল ওই পারফরমেন্সটা দিয়েছে যতটা লাস্ট 20 মিনিটে করেছে, যেখানেও গেমটাকে অ্যাকচুয়ালি স্লো করেছে বা ফাউল অ্যাট্রাক্ট করেছে, যেখানে মোহনবাগান ডেসপারেট হয়ে গেছিলো কিছু করার জন্য, সেইখানে সল ভালো খেলেছে। বাট ফার্স্ট হাফ কিন্তু গোটাটা মলিনা মিডফিল্ডটাকে ইউজই করেনি। সলের কিছু করারই ছিল না ওখানে। আমরা একটা পেনাল্টি পেয়েছি এবং যা যাবতীয় চান্স ক্রিয়েট করার উইং দেওয়া হয়েছে। মিডফিল্ডে আমাদের কোনো অ্যাটাকই হয়নি, কারণ মিডফিল্ডে আমাদের কাছে রাশিদ ছিল না, সল ছিল, এবং সল সেরকম কিছু করেইনি। সল লাস্টের 20-30 মিনিট অবশ্যই ভালো খেলেছে, বাট ওই 20-30 মিনিট দিয়ে যদি অস্কার এবার নিজের কাউন্টার অ্যাটাকিং ফুটবলটাকে সাজাতে যায়, কোনো দিনই তার কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা ইস্ট বেঙ্গলে সাকসেস পাবে না। বিকজ এতটা স্লো একটা প্লেয়ার, যে বল নিয়ে ছাড়তেই তার অপোনেন্ট তার নিজের টিমের প্লেয়ারদেরকে উপরে নিয়ে গিয়ে প্রপার মার্কিং করে দেয় এবং তারপর সে ঘুরে টুরে এদিক দিয়ে ওদিক দিয়ে পাস বের করার চেষ্টা করে, সেইরকম একটা মিডফিল্ডার দিয়ে কোনোদিন একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল সাকসেসফুল হতে পারে না। এইটা অস্কার বলে দিয়েছিল ম্যানেজমেন্টকে, স্টিল ম্যানেজমেন্ট ডিমির সাথে সলকে রেখে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে কেন, কী কারণ? বলা তো হচ্ছে যে আমাদের নাকি বাজেট বাড়ছে, ভালো টিম হবে। তাহলে ভালো টিম যখন হচ্ছে, বাজেট বাড়ছে, তুমি কেন তাকে কম্পেনসেশন দিয়ে ছেড়ে একটা 6th ফরেনার আনতে পারলে না? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? ডিমি অবশ্যই ডিমি খারাপ খেলেছে, আমি ডিমিরটাও বলবো। ডিমি সহজ সুযোগ নষ্ট করেছে। আজকে ডিমিকে নিয়ে অনেকেই গালাগালি করছে, তারাই আবার কদিন আগে ডিমিকে নিয়ে ভালো ভালো কথা বলছিল, ডিমি ইজ ব্যাক, ডিমি গট করছিল। স্টিল ডিমি যদি নাও খেলে, ডিমির জায়গায় আমার কাছে হামিদ রয়েছে। হামিদ যদি না খেলে, হামিদের জায়গায় ডেভিড রয়েছে, যে লাস্ট সিজন নিজেকে ডিমির থেকে বেটার প্রুভ করেছে। তো আমার কাছে তো সেখানে ব্যাকআপ রয়েছে। একটা সিজন আমি যদি ডিমিকে রাখি, আমি কম্পেনসেশন তার দিতে পারছি না, তাকে একটা বিশাল টাকায় সাইন করিয়েছিলাম বলে, আমি যদি তাকে রেখেও দিই, আমার অসুবিধা হবে না। কিন্তু সিডিএম পজিশন, একটা CBCDM, একটা 6 ফরেনার, যেখানে প্রতিটা টিম সাইন করে, আমরা কেন সাইন করালাম না? কী কারণ ছিল? হোয়াট ওয়াজ দ্য রিজন? হোয়াট ওয়াজ ম্যানেজমেন্ট থিঙ্কিং? যে একটা সলকে দিয়ে কাজ চলে যাবে? এই প্রশ্নগুলো করুন, এই সঠিক প্রশ্নগুলো করতে শিখুন। কোচকে গালাগালি না দিয়ে প্রথমে বিবেচনা করুন যে কোচ নিজের টিমটা পেয়েছে কিনা, সে নিজের প্ল্যানটা আগে সাকসেসফুলি করতে পেরেছে কিনা। তারপর যদি সে না পারে, ফেলিয়ার হয়, দেন আপনারা বলুন। বাট এই যে হারলেই কোচকে দোষ দেওয়া, হারলেই কোচকে গালাগালি করা, এইগুলো আলটিমেটলি আসল দোষগুলো, আমাদের টিম বিল্ডিংয়ের মিস্টেকগুলোকে ঢাকা দিয়ে দেয়। আজকে ডায়মন্ড হারবারের কাছে আমরা হারলাম, আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। আজকে চলুন মেনে নিন ডায়মন্ড হারবারের কাছে আমরা জিতে যেতাম, নর্থ ইস্টের কাছে ফাইনালে গিয়ে হারতাম, কী বলতাম? ভাই ভালো টিমের কাছে তো হেরেছি, লড়াই করে হেরেছি, টিমটা ভালো আছে, আমরা আবার চেষ্টা করবো ISL সুপার কাপে আমরা করতে পারি। তখন কিন্তু আমরা কেউ এটা বলতাম না যে কোথায় কে গলদ বা কোথায় কে কিছু, আমরা কিন্তু কেউ প্রশ্ন তুলতাম না। কেন? কারণ তখন আমাদের টিম ফাইনাল গিয়ে হারতো, মান সম্মান নাকি বাঁচানো যেত। বিশ্বাস করুন, এই মেন্টালিটি নিয়ে থাকলে না কোনো দিন আমাদের ক্লাবে করতে পারবে না। যতক্ষণ না আমরা ফ্যান্সরা এই জিনিসপত্রকে নিয়ে কোশ্চেন করছি, কোনো দিন কেউ, কোনো কোচ, সে পেপ গুয়ার্ডিওলা থেকে শুরু করে, জোসে মরিনিও থেকে শুরু করে, আনচেলটি থেকে শুরু করে, যেই এসে যাক, কেউ এটা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিক প্রশ্নগুলো করতে শিখছি না। রেফারিংকে আমরা দোষ দিচ্ছি, অবশ্যই রেফারিং ইন্ডিয়াতে খারাপ রয়েছে। হারিশ কুন্ডু যে কেভিন সিভিলের পেনাল্টিটা দেয়নি, তারপর যেটা হ্যান্ডবল লুকা মাজেনের হলো সেখান থেকে গোল হলো, এবং এছাড়াও অজস্র ফাউলার কার্ড দিয়েছে যেগুলোর কোনো মানে হয় না। এই রেফারিংয়ের জন্য ইস্টবেঙ্গল আগাগোড়া ভুগে এসেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট সেটা মেন প্রবলেম নয়, মেন প্রবলেমটা হচ্ছে আমাদের টিম বিল্ডিং। আমরা অস্কারকে তার টিম এখনও দিতে পারিনি।
ইনফ্যাক্ট দিতে পারবো কি না জানিও না, কারণ আর মাত্র 10 দিন বাকি। 10 দিনও না, আজকে আমি যখন দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি 31 অগস্ট উইন্ডো ক্লোজ হচ্ছে। তার মানে এবছরও একটা কোচ নিজের ফুল টিম পাবে না। তাহলে এই দোষটা কার? আজকে এই জিনিসটা ডায়মন্ড হারবারের সাথে হয়েছে বলে, বা ডায়মন্ড হারবারের এগেনস্টে আমরা খেলেছি, আমরা এটা ফেস করেছি বলে আজকে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি। নর্থ ইস্টের কাছে হারলে হয়তো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনাই করতাম না, আমরা সিজনটা শুরুও করে দিতাম। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই কোশ্চেনগুলো করুন। কোচকে, প্লেয়ারকে অবশ্যই ক্রিটিসাইজ করবেন, গালাগালি করবেন, যা করার করবেন, কিন্তু তার সঙ্গে এই মেন প্রবলেমগুলো ভুলে যাবেন না। কোনো কোচকে দোষ দেওয়ার আগে, কোনো কোচকে দোষ বিচার করার আগে সে কি টিম পেয়েছে, সে কীরমভাবে নিজের টিমটা বানাতে পেরেছে কিনা সেটা নিয়ে আলোচনা করুন। ভাবা প্র্যাকটিস করুন। এইটুকুই ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে আবার এরম একটা ভিডিও নিয়ে। ততক্ষণ গুড বাই এবং জয় ইস্ট বেঙ্গল।